আজকে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে বিদেশ সফরে গেলেন তারেক রহমান। মালয়েশিয়া সফর, তারপরে চীন সফরে যাবেন। এই সফরের আগে অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। কেন দিল্লি নয়, কেন বেইজিং, এইসব বিষয় নিয়ে নানা আলোচনা আছে। স্যার, আপনার কাছে কি মনে হয় পুরো বিষয়টি? তিনি বেইজিংকে কেন বেছে নিলেন? দেখেন, আমার মনে হয় তারেক রহমান প্রথম থেকেই তার অ্যাপ্রোচ টু পলিটিক্স, প্রাইম মিনিস্টারশিপ হ্যাজ বিন মার্কড বাই ইনফর্ম্যালিটি, এবং তিনি অনেকটা বাস্তববাদী ঢঙে তিনি এগিয়েছেন যে দেশে পরিচালনা করার যে স্টাইলিস্টিক অ্যাসপেক্টগুলোতে তার চেঞ্জ এসছে। এবং আমার মনে হয় যে এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ডিসিশন যে তিনি দিল্লি না যেয়ে কলকাতা, দিল্লি যাওয়ার তো আমার মনে হয় তার পক্ষে কোনো বাধ্যবাধকতা ছিল না। তার পূর্বসূরি যিনি প্রফেসর ইউনুস যে দেশ পরিচালনা করেছে, সেখানেই এমন একটা বাস্তবতা গড়ে উঠেছে যে সরাসরি বিএনপির পক্ষে চায়নাকে অগ্রাহ্য করাটা আমার মনে হয় খুবই বেমানান হতো। এখন যদি তারেক রহমান দিল্লি যেত, তাহলে ইট উড হ্যাভ রেস্টোর্ড হাসিনা টাইপ অফ ফরেন পলিসি রিয়ালিটিস। সুতরাং আমি এটা এই যৌক্তিক এই বাস্তবতাটাকে প্রথম প্রাধান্য দেব। সেকেন্ড, আমার যেটা ইম্পর্টেন্ট মনে হয় যে ফরেন মিনিস্টার হিসেবে যিনি রয়েছেন, তার যে রিসেন্ট যে এক্সপ্রেশনসগুলো যদি দেখেন, জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্টশিপ হওয়ার আগে ও পরে কনসিস্টেন্টলি কিন্তু তার স্বাধীন পররাষ্ট্রনীতির উপর বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে বিষয়টা তিনি অত্যন্ত যৌক্তিকভাবে তুলে ধরেছেন। এবং আমার মনে হয় তারেক রহমানের ক্যাবিনেটে তাকে চ্যালেঞ্জ করার মতো কোনো ওই ধরনের জ্ঞানী ব্যক্তি ছিল বা সেরকম কোনো সম্ভাবনাও ছিল না। এটা আমার মনে হয় আমাদের সবচেয়ে বড় চালিকা শক্তি অর্জনের ক্ষেত্রে, যদি কোনো অর্জন, আমি তো আই কিপ মাই ফিঙ্গার্স ক্রসড, মালয়েশিয়া হয়ে তিনি যে এখন বেজিংয়ে যাচ্ছেন, সারা জাতি সচেতন অংশ কিন্তু এটার দিকে তাকিয়ে রয়েছে। এবং এই প্রক্রিয়াটা আমার মনে হয় চীনের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে ঠিক অনেকটা আগে যেমনটা ছিল 16 বছরের আগে, আমার মনে হয় জেনারেল জিয়া ও এরশাদ, তারা দুজনই কিন্তু চীনের সাথে আমাদের নিরাপত্তা সম্পর্কের আরও বেশি অগ্রগতি দিকে তারা মনোযোগ দিয়েছিল। চীনের কাছ থেকে আমাদের সর্বাত্মক ডিফেন্স ইকুইপমেন্ট ক্রয় করা হতো এবং এখন পর্যন্ত তাই রয়েছে। মাঝখানে ভারত কিভাবে হাসিনার আমলে শেষ দিকটায় শেষ 4-5 বছরে হঠাৎ করে এই হাসিনার আগ্রহ, প্রাইম মিনিস্টার হাসিনার আগ্রহ হলো যে ভারতের যা ইচ্ছা আমাদের প্রতিরক্ষা বিষয়ে তাদের ইচ্ছা পূরণ করবে, সেই সুযোগ নিয়ে ভারত এমনভাবে ঝাঁপিয়ে পড়লো, তার পররাষ্ট্রনীতির এক্সপ্রেশনগুলো এমন যে মনে হয় যেন ভারতের নিরাপত্তা নিয়ন্ত্রণে থাকাটাই অনিবার্য বাংলাদেশের জন্য। এখনও তারা সেই চিন্তাই করছে। এখনও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় যেসব এক্সপ্রেশনসগুলো করে এবং বর্ডারে আমাদের জন্য যে পরিস্থিতি সৃষ্টি করেছে, এটা সম্পূর্ণ একটা মানে আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করা। কিন্তু একটা আধুনিক রাষ্ট্র, এত বড় একটা দেশ, তার পাশে বাংলাদেশ, পৃথিবীর অন্যতম বিশাল একটা মুসলিম পপুলেটেড রাষ্ট্র, তার প্রতি এই ধরনের যে আচরণ, সেটা তারেক রহমানের সরকারকে প্রভাবিত করতে বাধ্য। কেননা এটা কোনো সারা বিশ্ব, অন্যান্য দেশের কূটনীতিক বৃন্দ এবং স্পেশালি মার্কিন যুক্তরাষ্ট্র সুস্পষ্টভাবে কিন্তু দেখে আসছে। আমি একটা কথা শেষে জোর দিতে চাই যে অনেকের ধারণা যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির ফলে আমরা এখন এমন একটা ট্র্যাপে পড়েছি যে চীনের সাথে উন্নতি হবে না। এটা সম্পূর্ণ ভুল। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আস্থার সাথে যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের ব্যাপারে তাদের কোনো রকমের আপত্তি ছিল না, তাদের কোনো রকমের সমর্থনও ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণ একটা নিউট্রাল পজিশন নিয়েছে, যা কিনা বলতে গেলে ভারতকে অনেকাংশেই বিব্রত করছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাকিয়ে থাকবে যে বাংলাদেশ কতখানি গভীরতা এই সম্পর্কে আনতে পারে। এবং আমার মনে হয় আমরা যে অবজেক্টিভ রিয়ালিটি যেভাবে দেখছি, আমার তো মনে হয় যে আমাদের অত্যন্ত যে সচেতন পররাষ্ট্রমন্ত্রী, যিনি এখন আন্তর্জাতিক আরও গ্রহণযোগ্যতা পেয়েছে বাংলাদেশের ব্যাপারে জেনারেল অ্যাসেম্বলির অ্যাকসেপ্টেন্সে, তার এফার্টে মিলে আমরা আশাবাদী হতে পারি। কিন্তু
যতক্ষণ না সফরটা শেষ হয় রিয়েলি নিশ্চিতভাবে কিছু বলা ঠিক হবে না। আপনার কাছে স্যার আমরা আরো কিছু বিষয় জানতে চাই। আমি এই পর্যায়ে সাকিব ভাইয়ের কাছে আসতে চাই। সাকিব ভাই, আপনার সঙ্গেও বেশ কিছু বিষয় নিয়ে কথা হচ্ছিল শোয়ের আগে। আপনি এই বিষয়টিকে আমরা আজকে আমাদের আলোচনার অনেকগুলো বিষয় আছে। মোদির উদ্বেগ হুঁশিয়ারি আমরা দেখেছি গতকাল তিনি পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। সীমান্ত, কাঁটাতারের বেড়া, অনুপ্রবেশ, তাদের সেই পুরনো অনেক ইতিহাস তিনি ঘেটেছেন। সেই বিষয়ে আমি পরে যাব। আমি বাংলাদেশ প্রসঙ্গেই প্রথমে কথা বলতে চাই। আপনার কাছে আপনি কিভাবে দেখছেন আসলে এই ট্যুরটা বেছে নেওয়ার কারণটা কি? প্রথম কথা হচ্ছে যে আমার জীবনে, আমার কূটনৈতিক জীবনের প্রথম পোস্টিং হচ্ছে বেজিং। আমি বলতে পারেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন চীনা বিশেষজ্ঞ নিজেকে বলতে পারবো না, কিন্তু ওই লাইনের একজন কূটনীতিক আর কি। হ্যাঁ, আমি ওই লাইনের কূটনীতিক, এবং পরেরটা ছিল ওয়াশিংটন। তো আমার সময় প্রথম শেখ হাসিনা ইলেক্টেড হন 96 সালে, এবং উনার প্রথম ভিজিট হয় কিন্তু চীনে। প্রথম কথা হচ্ছে যে আমাদের এই ভিজিট নিয়ে যেটা বলার আছে, প্রথম কথা হচ্ছে যে তারেক রহমান সাহেব ভারতে যেতে পারছেন না কেন। প্রফেসর শহীদুজ্জামান ভাই বলেছেন যে উনি যদি এখন ভারতে যেতেন, তার মানে হচ্ছে যে ভারতের সাথে আমাদের সবচেয়ে নিবিড় সম্পর্ক হবে, বিএনপি সরকারের সাথে সবচেয়ে নিবিড় সম্পর্ক হবে ভারতের সাথে। তাহলে শেখ হাসিনা যেরকম পররাষ্ট্রনীতি ছিল, বিএনপিকেও সেই ধরনের পররাষ্ট্র নিতে হবে। সুতরাং যেহেতু উনি ওটা নিবেন না, যেহেতু উনারা এখানে আওয়ামী লীগের জন্য একটা অনুকূল পরিবেশ হয়তো তৈরি করতে চাচ্ছেন না ভারতের পক্ষপাতিত্ব থেকে, ভারতকে উনারা ভারসাম্যে একটা ব্যালেন্স করতে চান, সেই জন্য উনাকে চীনে যেতেই হবে। উনার চীনে যাওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই। আপনি খেয়াল করেন যে ডক্টর ইউনূসের প্রথম ভিজিট কোথায় ছিল? আমার যতদূর মনে পড়ে নিউ ইয়র্ক, কোথায় আমার মনে হয় নিউ ইয়র্কে ছিল। সুতরাং দেখেন উনার প্রত্যেকের আপনি দেখতে পাবেন উনাদের মেন্টাল বা সাইকোলজিক্যাল এলিজেন্স কোনখানে, উনাদের প্রথম ভিজিট দেখেই আপনি বলতে পারবেন। সুতরাং সেই জন্য ইউনূস গেছে হচ্ছে নিউ ইয়র্কে, শেখ হাসিনা গেছে দিল্লিতে। এখন আসলে আপনি তারেক রহমান সাহেবের প্রথমে যাওয়ার তো কথা অবশ্যই চীনে যাওয়ার কথা। কারণ কেন, আমি একটু তার দুইটা পরে আসি। কিন্তু উনি কিন্তু চীনে গেলেন না, এবং উনি গেলেন প্রথমে মালয়েশিয়া। এবং এইটা কেন, এইটা বলে উনার যে মেসেজ যে আমাদের নতুন বাংলাদেশ সরকার আগামী 5 বছর চীনের সাথে একটা অত্যন্ত নিবিড় সম্পর্ক রাখবে, এই কথাটা উনি বলতে পারলেন না কেন, এবং উনার পররাষ্ট্রমন্ত্রী বলতে পারলো না কেন? আমি মনে করি যে উনারা এখানে ভারত এবং যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করে উনারা এই জিনিসটাকে একদম ক্লিয়ার ইন্ডিকেশন দিলেন না। এটা আমার ব্যক্তিগত মতামত। এবং যদি কারো মন ভাঙতে চান না, মনও ভাঙতে চান নাই। এবং আরো একটা কথা, উনি যাচ্ছেন, তারেক রহমান সাহেব যাচ্ছেন হচ্ছে গিয়ে আপনার দালিয়ান হচ্ছে আপনার উত্তর পূর্ব একদম উপরের দিকে চীনে, হ্যাঁ, মানে বরফের ওই রাশিয়ার ভ্লাদিভস্টকের কাছাকাছি দালিয়ানে যাচ্ছেন। উনি এখান থেকে ডাইরেক্টলি রাষ্ট্রীয় সফরে বেজিং যাচ্ছেন না কেন? আমি শহীদ ভাই আমার বড় ভাই, আমি আমার বড় ভাইয়ের সাথে এটা নিয়ে ফাইট করি। উনি তো খুব পররাষ্ট্রমন্ত্রীর নামে বললেন অনেক কিছু, উনি এটা রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন না কেন? এটা তো উনার রাষ্ট্রীয় সফর হওয়া উচিত। শেখ হাসিনা তো রাষ্ট্রীয় সফরে গেছিল, এবং আই ওয়াজ ইনভলভড ইন দ্যাট ভিজিট। ঠিক আছে, সো রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন না। সুতরাং সেদিক দিয়ে আমি বলবো যে এটা আমি বলতেছি যে দিস ইজ এ ফরেন পলিসি ফেলিয়ার of Shahiduzzaman Bhai's favorite foreign minister. আমার কথাটা বুঝে। আচ্ছা, দ্বিতীয় কথা আসেন। ভাই বললেন যে জিয়াউর রহমান এবং এরশাদের সময় থেকে চীনের সেনাবাহিনীর সাথে বাংলাদেশ সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর সেই সহযোগিতা চলে আসতেছে। 70-এর দশকের 80-র দশকের চীন আর আজকের চীন এক না। তখন চীন যা করতে পারতো, চীন এখন তার 100 গুণ বেশি করতে পারে, 1000 গুণ বেশি করতে পারে, তাই না? চীন এখন একটা অনেক বেশি শক্তিশালী রাষ্ট্র সেই তুলনায়, আগে সেই 70-80-র তুলনায় বলছি। তাহলে এখন আমাদের যে ধরনের নিবিড় সম্পর্ক হওয়া উচিত ছিল, আপনি যদি জিয়াউর রহমানের কথা চিন্তা করেন, জিয়াউর রহমানের সময় আমাদের কতটুকু সক্ষমতা ছিল? ভাই তো তখনই পড়াইতেন, সেই সময় যে পড়াইতেন সেই সময় আমাদের সক্ষমতার তুলনায় আমাদের সক্ষমতা অনেক বেড়েছে। আমাদের সম্পর্ক অনেক বেশি নিবিড় হওয়া উচিত ছিল, আমাদের সম্পর্ক অনেক বেশি মাল্টিফ্যাসেটেড হওয়া উচিত ছিল, আমাদের এখনো হয়নি। এবং এই জন্য আমি বলবো যে আমি যেটা মনে করি, আরেকটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বাজেট, বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশে 9.5 লক্ষ কোটি টাকার বাজেট। 9.5 লক্ষ কোটি টাকা, আমি একদম একটা মোটা দাগে কথা বলি, 9.5 লক্ষ কোটি টাকা আপনি 1 লাখ কোটি টাকা কমায়ও যদি দেন, তাহলে এটা 8.5 লাখ কোটি টাকার বাজেট। 8.5 লাখ কোটি টাকার বাজেটে আপনার রেভিনিউ হচ্ছে 5 লাখ কোটি টাকা, 3.5 লাখ কোটি টাকার আপনার শর্টফল আছে। সেখানে 1.5 লক্ষ কোটি টাকা আপনি নেবেন হচ্ছে গিয়ে অভ্যন্তরীণ সূত্র থেকে। তাহলে বাকি আপনার থাকে আর অ্যানাদার 1.5 লক্ষ থেকে 2 লক্ষ কোটি টাকা। 1.5 লক্ষ 2 লক্ষ কোটি টাকা, উইচ ইজ ইন ইউএস ডলার টার্মে এটা $15 বিলিয়ন মতো। এই টাকা দিবে কি?
IMF তো দিবে না, ওয়ার্ল্ড ব্যাংক তো দিবে না। আপনার এই 20 কোটি জনগণের যে অবকাঠামোর যে চাহিদা, সেটা IMF, ওয়ার্ল্ড ব্যাংক কখনোই আপনাকে সন্তুষ্ট করতে পারবে না। এটা একমাত্র চীন পারে। সেই জন্য চীনের সাথে আমাদের সম্পর্ক, আমাদের বাজেট বলেন, আমাদের আন্তর্জাতিক উন্নয়ন বলেন, মানে প্রচেষ্টা বলেন, আমাদের ভূ রাজনীতি বলেন, আমাদের বাংলাদেশকে অন্যান্য রাষ্ট্র থেকে আপনার অ্যাটলিস্ট ভূ রাজনৈতিক বা ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক কাভার দেওয়া, সেটাও কিন্তু চায়না করতে পারতো। সেই জন্য চায়নার ভিজিটটা সবচেয়ে ইম্পর্টেন্ট হওয়া ছিল। আমি সবচেয়ে খুশি হতাম রাষ্ট্রীয় সফর হলে। তবে আমি আশা করব, আমি ভাইয়ের সাথে আমি করছি যে আমিও আশা করি যে আমরা 28 তারিখের মধ্যে, 26-27 তারিখের মধ্যে বুঝতে পারবো যে যদিও এটা রাষ্ট্রীয় সফর দিয়ে শুরু হয় নাই, কিন্তু এখানে যে সমস্ত আলোচনা হবে তাতে যাতে বাংলাদেশের সাথে একটা নিবিড় সম্পর্ক হচ্ছে বলে আমরা মনে করতে পারি। জি, আপনার কাছে আবার রনি স্যারের কাছে আসতেছি স্যার। অনেক কথা শুনলাম আমরা, তিনি বলছিলেন যে আগেই চীনে যাওয়া ছিল, মালয়েশিয়া সফর কেন? সেক্ষেত্রে চীনের ক্ষেত্রে আমরা চীনের কাছ থেকে আমরা অনেক কিছু বলছেন যে আমাদের বিনিয়োগের ব্যাপার আছে, আর্থিক ব্যাপার আছে। সেই জিনিসগুলো কি আসলে কোন কোন বিষয়গুলো? তিস্তা নিয়ে অনেক আলোচনা হয়, তিস্তা ব্যারেজ নিয়ে আলোচনা হয়, চীনের বিনিয়োগ নিয়ে। আপনার কাছে কি মনে হচ্ছে কোন বিষয়গুলো? দেখেন সাকিব যে পয়েন্টসগুলো তুলে ধরেছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আই ফুলি এগ্রি, আই হ্যাভ লার্ন ফ্রম হিম যে আসলেও যে তার ওই ধরনের প্রয়াস কেন ছিল না। তবে সাকিবের যে শেষ অংশটা সে কিন্তু গুরুত্ব দিয়েছে যে এই সফরটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় কি যে রাষ্ট্রীয় সফর যদি হতে থাকে, জাস্ট টু বি এ লিটল সমালোচকের দৃষ্টিতে যদি বলি যে যদি হতে পারতো তাহলে এটা অনেকাংশেই কিন্তু হয়তো সেরিমোনিয়াল সফরেও পরিণত হতে পারতো। কেননা ওটি ডিসপ্লে করাটা তখন কয়েকটা লিমিটেশনস ছিল, যে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে রিয়্যাক্ট করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা একেবারে দায়বদ্ধ, ট্রেড এগ্রিমেন্ট হয়েছে। আমি তো মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো আপত্তি তোলেনি, এবং এখানে যে অ্যাম্বাসেডর রয়েছে সে যথেষ্ট আগ্রহের সাথে এই সফরকে সর্ট অফ বাস্তবায়ন হওয়ার প্রক্রিয়ায় অনেকাংশে ইনডিরেক্টলি সমর্থন দিয়েছে। যে এটা একটা অর্জন। তারপরে মালয়েশিয়া হয়ে যাওয়াটা, হ্যাঁ, এটা আমার কাছে সবার কাছে একটুখানি চোখে লেগেছে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সাবস্টেন্সটা কি হবে। যে এবং আপনি যেই প্রশ্নটা করলেন সেখানে সাবস্টেন্সের ব্যাপারে এমনি তো খোলাখুলিভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে যে 3টা এগ্রিমেন্ট হবে, আর আরও কতগুলো 10টা না 12টা বোধ হয় মেমোরেন্ডাম হবে। এখন এগুলা সম্পর্কে যে প্রিপারেশন, যে তথ্য, সেগুলো সব ডিটেলস কিন্তু আমরা এখনো জানি না। একটা ব্যাপার ঘটেছে যে তিস্তার ব্যাপারে এই পররাষ্ট্রনীতি যখন প্রেস ব্রিফিং করছিলেন তখন তিনি বলছিলেন যে তিস্তা নিয়ে চীনের সাথে আমাদের প্রচুর আলোচনা হবে কিন্তু অ্যাগ্রিমেন্ট হবে, এই শব্দটা কিন্তু তিনি আটার করেননি। কিন্তু আমার যেটা মনে হয় কি যে এটা এমনও হতে পারে যে ইউ জাস্ট ডোন্ট ওয়ান্ট টু অ্যাক্ট টু কনফিডেন্ট। আপনি একদিকে ভারতের মতো একটা দেশ স্যাবোটাজ করার জন্য একেবারে এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। আপনাকে একটা জিনিস দেখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেন কোনোভাবেই আমাদের এই অ্যাপ্রোচটাকে কোনো রকমের সন্দেহের চোখে না দেখে। এবং ফর্চুনেটলি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনেরও সম্পর্ক উন্নয়ন হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা রয়েছে। একদিকে ইরানের যুদ্ধে চীনের একটা ভূমিকা থাকবে, আমেরিকা চীনের দিকে তাকিয়ে থাকবে। আরেকটা হচ্ছে যে রেয়ার আর্থ ডিল, যেটা ভবিষ্যতে অত্যন্ত যে সূক্ষ্মভাবে এই যে কতগুলো পদার্থ, খনিজ পদার্থ আবিষ্কার করতে হবে, সেখানে চীন আর আমেরিকার সাথে অনেকাংশেই কিন্তু একটা সহযোগিতার বাধ্যবাধকতা থাকবে। এইটা আমাদের জন্য একটা বড় সুযোগ, এবং আমার মনে হয় আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে অত্যন্ত ওয়াকিবহাল রয়েছেন। তিনি যথেষ্ট আলোচনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে তার এই যে বাংলাদেশের যে জয়টা হলো, এটা অর্জনের ব্যাপারেও কিন্তু অনেক প্রভাবশালী দেশের কাছ থেকে তিনি উপদেশ পেয়েছেন এবং এনকারেজমেন্ট পেয়েছেন। সুতরাং চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে যেসব অ্যাগ্রিমেন্টগুলো হবে সেগুলো সম্পর্কে আমরা পরে জানবো। তবে আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাগ্রিমেন্ট সেটা হচ্ছে প্রতিরক্ষা বিষয়ে। এবং চীনের কাছ থেকে আমরা শুধু প্লেন ক্রয়ের ব্যাপারটাই কিন্তু যে মুখ্য সেটা আমি বলবো না। পাকিস্তানের সাথে যে দীর্ঘ সময় চীনের যে প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে, এবং এই অপারেশন সিন্দুরে পাকিস্তান যা অর্জন করেছে চীনের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে, এবং চীনের একটা প্রযুক্তি আমি শুনেছি এটা নাকি আমাদের যে এই যে প্লেন থেকে যে কমিউনিকেশন করে
স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, যার ফলে আপনি টার্গেট আইডেন্টিফাই করতে পারেন। চীনের যে ওই প্লেনটা, যেখানে প্লেনের উপরে চাকা থাকে, কি জানি নামটা, এইগুলো রেডার অ্যাওয়াক্স আর কি, রেডার প্লেন অ্যাওয়াক্স প্লেনের, আমি জানতে পেরেছি যে সেই টেকনোলজির চেয়ে আরও বেশি শক্তিশালী টেকনোলজি ছিল, যেই টেকনোলজির মাধ্যমে যে ইউ নট অনলি আইডেন্টিফাই দ্য টার্গেট, 200 কিলোমিটার দূরের টার্গেট আপনি শুধু চিহ্নিতই করছেন না, সেই অনুযায়ী যে মিসাইল পাঠাবেন সেটাই শুধু নয়, যেটা চীন সাহায্য করেছে। আরও বড় সাহায্য ছিল যে একেবারে 100% সার্টেনটি যে টার্গেটকে হিট করবেই, যেখানেই থাকুক টার্গেট, ওই টার্গেট। এই প্রযুক্তিটা নাকি, আমি নামটা ভুলে গিয়েছি, এটা গোপন ছিল অনেক দিন। তবে এখন পাকিস্তানের সাথে চীনের যে গুণগত সহযোগিতা, আমাদের সাথে চীনের এখন সাইবার নলেজ অ্যাকোয়ার করারও একটা বড় রকমের প্রয়োজন রয়েছে, সেটা সম্পর্কেও কোনো মেনশন থাকেনি। তবে এই যে সাইবার ওয়ারফেয়ার, চীন এখন এমন পর্যায়ে রয়েছে, তার জন্য ভারতের মতো একটা বিশাল দেশকে সামরিক ক্ষেত্রে কোনো অস্ত্র ব্যবহার না করে পরাজিত করা 2 ঘন্টায় সম্ভব। সেটা জাস্ট ভারতের টোটাল কমিউনিকেশন সিস্টেম প্যারালাইজ করে দিবে, কোনো ট্রেন, কোনো ব্যাংক, কিচ্ছু কাজ করবে না। অ্যান্ড চীন নাকি, আমি যতদূর জানি, ইট উইল টেক অনলি 2 আওয়ার্স। চীনের ওই সামর্থ্য রয়েছে, যেটা ভারতের জন্য অনেক সময় লাগবে অর্জন করতে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়টা জানে। এই কারণে আমার মনে হয় যে বাংলাদেশের সাথে চীনের সহযোগিতার মাত্রা এমন পর্যায়ে যাওয়া উচিত, এটা অ্যাবসলিউটলি এখানে গোপনীয়তা থাকবে। আমরা সিভিলিয়ানরা নিরাপত্তা বিশ্লেষণ করি, এই পসিবিলিটিটা পাবলিকলি বললে আমাদের একটু বুকের পাটা বাড়ে। হ্যাঁ, সেটা তো বাস্তবতা। সেই দিক থেকে চিন্তা করতে গেলে আমার মনে হয় বাংলাদেশকে, ওয়েদার তারেক রহমান, ডিসপাইট দ্য ল্যাক অফ সেরিমোনিয়াল রিসেপশনস, সে যাচ্ছে অনেক দূরের এক জায়গায়, সেখান থেকে ট্রেনে আসবে, সবই জানি, এগুলো সবই হয়তো তবে ওই জিনিসগুলাকে মুখ্য না, আমার কাছে মুখ্য মনে হয়, কারণ পিছনে পাকিস্তান রয়েছে। পাকিস্তান কিন্তু বাংলাদেশকে তার প্রয়োজন। পাকিস্তানের উদ্দেশ্য রয়েছে বঙ্গোপসাগরে নিজেকে প্রদর্শন করবে, আবার বাংলাদেশে এমন কিছু তাদের সামরিক রণকৌশলগত বাস্তবতা স্থাপন করবে, যার ফলে তারা ভারতের পূর্বাঞ্চলকে তাদের টার্গেটের আওতায় মিসাইল ক্যাপাবিলিটির অধীনে নিয়ে আসতে পারে। এই যে তাদের আলফাতা মিসাইল টিসাইল, এরা প্রায় শোনা যায় পাকিস্তানি জেনারেলসরা মাঝে মাঝে বলে যে আমরা আলফাতা মিসাইলস ডিপ্লয় করবো পাকিস্তানে। এমনকি তারা এই কথাও বলে যে আমরা আলটিমেটলি যদি নিউক্লিয়ার ওয়ার হেডসও ডিপ্লয় করতে হয়, সেরকম করাটাও আমরা ভাবি। এখন আমরা জানি না আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কতখানি প্রস্তুতি থাকবে। তবে এই চীনের সফরটাই কিন্তু রিয়েলি অনেকাংশে আমরা সিভিলিয়ান লেভেলে, হ্যাঁ, দ্বিতীয় পদ্মা সেতু করার ব্যাপারটা শোনা যাচ্ছে, তারপর যমুনা সেতু আরেকটা করার ব্যাপারেও কথা উঠেছে। চীনকে এই ধরনের সুযোগ দেওয়া হবে কিনা জানি না, তবে চীনের যে সামর্থ্য রয়েছে, এবং চীনের কিন্তু একটা জিনিস কি, বাংলাদেশের বেলায় তারা অতীতে এত গভীর আগ্রহ আর কখনো দেখায়নি। আমি তো নিজেই অবাক হয়ে গিয়েছি যে বারবার তারা এই যে প্রতিনিধি দল বাংলাদেশ থেকে পাঠাচ্ছে, সব সেকশন অফ দ্য পপুলেশন থেকে যে চীনের সাথে পরিচিতি অর্জন করছে। তারপর ধরেন এই যে নর্থ বেঙ্গলের যে বড় ধরনের, শুধু তিস্তার পানি না, সেখানকার উন্নয়ন, আরবানাইজেশন, নগরীকরণ ও শিল্পায়নের ক্ষেত্রে চীন যে একটা বড় ভূমিকা রাখতে পারে, এগুলো যদি ঘটে, এবং এগুলোর ব্যাপারে আশাব্যঞ্জক কেন, ভারত অত্যন্ত চিন্তিত। ভারতের অ্যাবসলিউটলি মোদি সরকার বলেন তারা বাংলাদেশের উপর রেগে মেগে যা ইচ্ছে তাই আনডিপ্লোম্যাটিক কাণ্ড ঘটাচ্ছে। এটা কিন্তু আত্মাহুতি ভারতের জন্য। তারা নিজের পায়ে নিজেই কুড়োল মারছে। এর কারণ রয়েছে, যৌক্তিক কারণ হলো যে বাংলাদেশ চীনের সাথে কোন লেভেলে যে সম্পর্ক। তবে এগুলো আমি আশাবাদী হয়ে বলছি। আমি একজন কূটনীতির ছাত্র হিসাবে সাকিব যে বাস্তবতাগুলো তুলে ধরে, সীমাবদ্ধতা, তার প্রতি আমি সম্পূর্ণ সম্মান রেখে বলছি যে আমি শুধু আশাবাদী হচ্ছি, আবার হয়তো ফিরে এসে নৈরাশ্যের কিছু থাকবে, বড় কিছু থাকতে পারে, সেটাও উড়িয়ে দেওয়া যায় না। আমরা অপেক্ষাই করতে পারি সামনে, এবং ভালো কিছু প্রত্যাশাই করতে পারি। আমি সাকিব ভাইয়ের কাছে আসতেছি। স্যার, স্যারের কথা আমরা দেখলাম যে ভারতের বিষয়টি স্যার তুলে এনেছেন আমাদের আলোচনা ইস্যু, এটি নিয়েও আজকে কথা বলতেছে, মোদির উদ্বেগ, হুঁশিয়ারি। আমরা দেখেছি গতকাল পশ্চিমবঙ্গ মোদির আগে একটু চীন অবশ্যই, আরেকটা কথা বলে শেষ করি প্লিজ।
সেটা হচ্ছে যে চীন বাংলাদেশকে, মানে আমি যেহেতু আমার 23 বছরের জীবনে অনেক সময় চীনের কূটনীতিকদের সাথে আমাদের কথা হতো, হ্যাঁ, এবং ধরেন মিড লেভেল বা উচ্চ সিনিয়র লেভেল। আমি যেটুকু জানি সেটা হচ্ছে চীন বাংলাদেশকে কিন্তু স্ট্র্যাটেজিক বা ভূ রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে দেখে। বাংলাদেশকে তারা তাদের পক্ষের একটা, মানে তাদের পক্ষে আনতে চায়। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার ওয়ান। এটার সাথে পাকিস্তানের, সরি আমি যেটা বলতে চাচ্ছি যে এটা চীন যখন কথা বলে বাংলাদেশ নিয়ে, তখন সে পাকিস্তানের কথা বলছে না, সে বলছে ডাইরেক্টলি চীন বাংলাদেশ। অ্যাটলিস্ট আমার সাথে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে চীন বাংলাদেশ। এখন আরেকটা কথা হচ্ছে যে চীন কখনোই আপনার যুদ্ধ করে দিবে না, এটা হচ্ছে চীনের সিস্টেম নাই। এটা আমেরিকার করতে পারে, কিন্তু চীন করবে না। চীন আপনার দেশে আবার ঘাঁটিও বানাবে না, মানে ঘাঁটি বানাবে মানে আপনাকে দখল করে নিবে, আপনাকে বেজ রাখবে, সেটা সে করবে না। সেখানে হয়তো আসবে তার কিছু কিছু, ওই যে জিবুতি কয়েকটা জায়গায় নৌঘাঁটি আছে, সেখানে তার যা যায় আসে, কিন্তু তাই বললে সে কিন্তু জিবুতিকে কন্ট্রোল করার চেষ্টা করে না তার সৈন্যবাহিনী দিয়ে। সুতরাং এখন আসেন যে ভারত থেকে কিন্তু এখন আমি এটা যেহেতু চীন ভারত বাংলাদেশ, আমি এইগুলো কথাগুলো বলতে চাচ্ছি। এখানে দেখেন যে আমরা ইউনূসের সাহেবের সময় শুনলাম যে এখানে একটা ত্রিজাতির টাস্ক ফোর্স আছে, তৈরি করছিল বেইজিং। তখন বেইজিং বলছিল বেইজিং পাকিস্তান, মানে চীন পাকিস্তান এবং বাংলাদেশ মিলে একটা টাস্ক ফোর্স হবে। আপনার মনে আছে কিনা, মানে এটা নিয়ে কিন্তু কথা হচ্ছিল। আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না যে সেই টাস্ক ফোর্স কতটুকু কাজ করছে। সুতরাং আমরা বাংলাদেশ কতটুকু তাদের সাথে যদি পূর্ণ যদি অঙ্গীকার না থাকে এবং পূর্ণ সব শক্তি আমরা ব্যবহার না করি, তাহলে এটা কোনো লাভ হচ্ছে বলে মনে হয় না। দ্বিতীয় কথা, আমি আপনাকে একটা জিনিস বলতে চাই যে এই যখন আমি ভাইয়ের কথা শুনতেছিলাম তখনই আমার মনে হচ্ছিল, সেটা হচ্ছে যে ইরান যুদ্ধের ফলে ভারতের তো বিরাট একটা আন্তর্জাতিক কিন্তু তার কূটনৈতিক সম্মান হানি হয়েছে। কারণ সে যেহেতু 24 থেকে 26শে ফেব্রুয়ারি 2026-এ সে যেহেতু কেনেসেটে গেল, যখন যায় গাজার বিরুদ্ধে সে কোনো কথা বলতে পারে না, নরেন্দ্র মোদী ইরানকে আক্রমণ করছে সেটার বিরুদ্ধে কোনো কথা বলতে পারে নাই। সুতরাং তার কিন্তু এখন আর কোনো মরাল রাইট অন্যরা মানছে না। সেই ভারত যে নিজেকে মনে করতো যে সে তৃতীয় বিশ্বের নেতৃত্ব দিবে, তার তৃতীয় বিশ্বে তার নেতৃত্ব মানছে না, বরং তৃতীয় বিশ্বের দেশগুলো চীনের নেতৃত্ব মানতে চাচ্ছে। এখন তো এই অবস্থা। এই অবস্থায় যখন ইসরায়েল এবং ইন্ডিয়ার যে হেক্সাগন অ্যালায়েন্স, তাদের যে অ্যালায়েন্স আছে, তাদের যে মিত্রতা আছে, সেটা তো এখন একটা খারাপ অবস্থায়। সেই অবস্থায় তাদের এই মুসলিম দেশগুলোকে আঘাত করার একটা দুর্বল স্থানটা কোথায়? এটা কি গালফ? না, এই যুদ্ধ তো শেষ। তাহলে এই দুর্বল অবস্থানটা কি বাংলাদেশ? তাহলে কি এই দুর্বল অবস্থানে যে রংপুরকে বাড়িয়ে দিব, চিটাগং আপনার ফেনী বাইপাসে অ্যাটাক করব, এই কথাগুলো তাদেরকে বলাচ্ছে কে? এটা কি ইসরায়েলের কোনো এটার সাথে কি কোনো সম্পর্ক আছে? ইসরায়েল ইন্ডিয়ার কি কোনো একটা হচ্ছে এখন বাংলাদেশ? সো আমি মনে করি যে বাংলাদেশ কিন্তু গিভেন বাংলাদেশের বর্তমান সরকারের মধ্যে কতটুকু দায়িত্ব জ্ঞান দেখাচ্ছেন, তারা কতটুকু শক্তিশালী শক্তির সাথে, কম্পিটেন্সের সাথে, দক্ষতার সাথে দেশ চালাচ্ছেন, সেটা নিয়ে যদি কোনো ধরনের সন্দেহ থাকে, তাহলে আপনি মনে করবেন যে বাংলাদেশকে তাহলে সেই সময় দুর্বল মনে করা হতে পারে। এবং দুর্বল যখন বাংলাদেশকে কেউ মনে করবে, তখন আমাদের উপরে, কিন্তু আমার এখন এইভাবে এই কথাটাই মনে হচ্ছে যে তখন কিন্তু আমাদেরকে কিন্তু একটু অন্যভাবে চিন্তা করা উচিত, অ্যান্ড উই শুড বি ভেরি কেয়ারফুল, সাবধান হওয়া উচিত। সেই সাবধানতাই এই জন্য বলছি যে চীন আমাদের যুদ্ধ করে দিবে না, চীন আমাদেরকে সাহায্য করবে, কিন্তু চীন যুদ্ধ করে দেয় না। চীন এখানে সৈন্য পাঠায়, আমাদের যুদ্ধ করে দিবে না। হ্যাঁ, 71-এও কিন্তু চীন যুদ্ধ পাঠায়, পাকিস্তানকে সাপোর্ট করে, তখন হেল্প করে নাই সেই সময়। সো আমাদের জন্য আমাদেরকেই করতে হবে, এবং আমি আশা করব যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সেই হবে। আমি কিন্তু খুবই চিন্তিত, এবং আপনারা এখনই আমরা ভারত নিয়ে হয়তো কথা বলবো, সেগুলো আমি পরে বলবো। এইটুকু এখানেই শেষ। জি, আমি শোনা যাওয়ার আগে মোদির কয়েকটি বক্তব্য উল্লেখ করতে চাই। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে দেশভাগ, অবৈধ অনুপ্রবেশ ও ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ইস্যুতে কংগ্রেস, বামপন্থী দল ও তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেন, দশকের পর দশক ধরে পশ্চিমবঙ্গকে অবৈধ অনুপ্রবেশকারীদের আড্ডায় পরিণত হতে দেওয়া হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী রাজ্য সরকার জমি হস্তান্তরের কাজ আটকে রেখেছিল, তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি। দিবসের তাৎপর্য তুলে ধরে মোদী বলেন, আমরা শুধু একটি দিন উদযাপন করছি না, ইতিহাসকে স্মরণ করছি। যখন পুরো বাংলাকে পাকিস্তানের অংশ করার চেষ্টা চলছিল, তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।
তিনি কংগ্রেস সমালোচনা করছেন, বামপন্থী দল তৃণমূল কংগ্রেসের সমালোচনা করছেন, হঠাৎ এই ইস্যু নিয়ে তিনি কথা বলছেন কেন? এটার পিছনে আসলে অন্য কোন কারণ আছে কি স্যার? এটা ডেফিনেটলি এখানে মোদির শিক্ষাগত সীমাবদ্ধতা, তার ম্যাচিওরিটি লেভেল আমার মনে হয় এখানে খুবই দুর্বল। এগুলো ঠিক রিয়েলি ক্রিয়েটিভ কথা না, ভবিষ্যৎ ধর্মী ভারতের স্বার্থের কথা না, বরং এগুলো হচ্ছে একটা প্রভোকেটর রোল প্লে করা, যেটাকে আমরা আমাদের আন্তর্জাতিক সম্পর্কে বলি জ্যাকেল স্টেট, যে শিয়ালের বুদ্ধি। এই ধরনের প্রভোকেশন পশ্চিমবঙ্গে সৃষ্টি করা, এবং সেখানে পুরা এই যে মমতা ব্যানার্জির যে কালচার, পলিটিক্যাল কালচার ছিল, রাজনৈতিক সংস্কৃতি, সেখানে কিন্তু বাংলাদেশ নানাভাবে একটা উল্লেখযোগ্য সহযোগিতার বস্তু হিসাবে পরিচিত হয়েছিল। ব্যবসা বাণিজ্য, গণযোগাযোগ, যাতায়াত, মেডিকেল, সব কিছুই এগুলো ঠিক ভারতের স্বার্থেই ছিল। আমি মনে করি ভারত সেই স্বার্থকে জলাঞ্জলি নিয়ে এই যে ইতিহাসের পাতাকে এভাবে বিকৃত করছে, এবং মোদি সেটা করছে। এবং এই যে মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জিকে টেনে আনা, শ্যামাপ্রসাদ মুখার্জি ছিল বাঙালি মুসলমানের জন্য সবচেয়ে ভয়ঙ্কর এক শত্রু, এবং 47-এ দেশভাগের প্রক্রিয়ায় তার অনেক আগে থেকেই সে এই বাংলাদেশের মুসলমানদের ব্যাপারে, এমনকি ভারতীয় মুসলমানদের ব্যাপারেও তিনি এমন এমন কথা বলতেন যে অ্যাজ ইফ এরা এই উপমহাদেশের কেউ না। এবং তিনি একটা ওই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চিন্তাধারায়, সেখানে সে ওই বিজেপি ও আরএসএসের যে ইয়েগুলো, তাদের চিন্তাধারাগুলো, সেগুলোর বীজ বপন করে আরও বেশি একটা ভবিষ্যতে যে দূরত্ব সৃষ্টি হবে সেটা করেছে। কাজে এই যে মোদি এই কথাগুলো বলল, এগুলো কিন্তু মোটেও আগামী দিনগুলোয় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক উন্নয়নে কোনোভাবেই সাহায্য তো করবেই না, বরং আরও বেশি দূরত্ব। এই যে ভারতের তথাকথিত যে অত্যন্ত জ্ঞানী পুরুষ পশ্চিমবঙ্গে, শুভেন্দু অধিকারীর খুবই ঘনিষ্ঠ ব্যক্তি, এই ত্রিবেদী নাম বোধহয়, ঢাকায় ত্রিবেদী, এখন ঢাকায় এসে বসে আছে। আমার মনে হয় আরো 2-1 মাস তাকে এইভাবে বসায় রাখার দরকার, কারণ আমাদেরও একজন প্রাক্তন রাষ্ট্রদূত, অত্যন্ত স্বনামধন্য একজন মেধাবী রাষ্ট্রদূত ছিলেন, তাকেও ভারত কিন্তু দিল্লিতে অনেকদিন বসিয়ে রেখেছিল, এবং এটা খুব অপমানজনক ছিল একসময় খালেদা জিয়ার শাসন আমলে। আরেকটা ব্যাপারে আমি এখানে সাকিবের কথায় না বলে পারছি না, যে চীন কখনো যুদ্ধে কোনো দেশকে সাহায্য করে না, এটা সত্যি কথা, খুবই সত্যি কথা। কিন্তু এবার চীনকে আমরা দেখলাম যে বাস্তব প্রয়োজনে সত্যিকার অর্থে কিন্তু প্রস্তুতি নিয়েই সে পাকিস্তানের সাহায্যই শুধু করেনি, যুদ্ধে অংশগ্রহণও করেছে অনেকটা। এবং চীনা এই রোল যদি না থাকতো, তাহলে পাকিস্তানের জন্য এত বড় অর্জন, 7টি প্লেন ফেলে দেয়, এটা এবং তারপর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে চীনের সাথে পাকিস্তানের প্রতিরক্ষা সম্পর্ক আরও উঁচু স্তরে চলে গিয়েছে। এজন্যে আমার মনে হয়, আর বাংলাদেশের জন্য চীনের ভূরাজনৈতিক গুরুত্ব থাকবে না, সাকিবের সাথে আমি অত্যন্ত রেসপেক্টফুলি কিছুটা আছে। তো আমি তো বলেছি ভূরাজনৈতিক গুরুত্ব আছে বাংলাদেশের চীনের কাছে, তো বলেছি। আচ্ছা, আমি তো এটা বলেছি যে পাকিস্তানের মাধ্যমে সে না দেখে সে এমনিতেই সরাসরি দেখে। হ্যাঁ, এখানেও আমি মনে করি যে হ্যাঁ, ভূ রাজনৈতিক গুরুত্বটা কি তাহলে? এই ভূ রাজনৈতিক গুরুত্বটা চীন যে আবিষ্কার করছে, যে এই রেয়ার আর্থ ডিল যে হয়েছে, যে ভবিষ্যতে আগামী প্রযুক্তি পাল্টাবে, তারপর এই যে আমেরিকা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি থেকে বের হয়ে প্যাসিফিক পাওয়ার হিসাবে নিজেকে দেখছে, তা ভারতের সাথে আমেরিকা তার কোয়াড নিয়ে যে নৈকট্য ছিল ভেঙে ফেলছে, এগুলোই কিন্তু ইঙ্গিত দেয় যে বাংলাদেশ এখন ভূ রাজনৈতিক স্তরে চীনের কাছে নতুন একটা বস্তু হিসাবে স্বীকৃতি। এবং এর পেছনে এটাও কাজ করছে যে বাংলাদেশের সাথে আমেরিকারও যে নৈকট্য বঙ্গোপসাগরে এবং মায়ানমার বিষয়ে বাংলাদেশ আমেরিকার সাথে হঠাৎ করেই একটা সামরিক সহযোগিতায় গিয়েছে, এটা চীনকে অনেকাংশে আকর্ষণ করছে। একটা জিনিস ভুলে গেলে চলবে না, ভূরাজনীতি কিন্তু স্থবির না, কোনো স্থবির বাস্তবতা নয়। ভূরাজনীতির ব্যাখ্যা, ন্যারেটিভগুলো চেঞ্জ হয় এই আন্তর্জাতিক রাজনীতির পরিবর্তনে। আমার যেটা মনে হয় যে চীন আগে ঐতিহাসিকভাবে পররাষ্ট্র নীতিতে যেই পন্থাগুলো আবিষ্কার করতো, যে তারা একটা দেশের আভ্যন্তরীণ বিষয়ে ইনভলভড হবে না, কোনো দেশের যুদ্ধ করবে না, তারপরে এই ধারণাগুলো এখন চীন বাধ্য হচ্ছে বদলাতে, উপমহাদেশেই তারা বাধ্য হচ্ছে বদলাতে। কেননা মায়ানমারে যে সামরিক
বাস্তবতা রয়েছে, এবং মায়ানমার চীনের কাছে এতই গুরুত্বপূর্ণ, কিন্তু সেখানে সিভিল ওয়ার শেষ হওয়ার কোনো চিহ্ন নাই। রেজিম, এই যে মায়ানমার মিলিটারি রেজিম আবার মাথাচাড়া দিয়ে উঠছে, আরাকান আর্মি আবার একটা দুর্বল অবস্থানে প্রবলি যাচ্ছে। এইরকম সিচুয়েশনে চীনের জন্য বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব পরিবর্তন হচ্ছে আমি মনে করি, এবং আগামী দিনগুলোয় বাংলাদেশকে তারা আরও বেশি চাইবে। বাংলাদেশের বঙ্গোপসাগরের যে অংশটুকু, সেখানে চীনের নৌবাহিনী তার সাবমেরিন ঘাঁটি করবে, এটা আমার ধারণা, করতে চাইবে, এবং ভারত এই জন্য অত্যন্ত উৎকণ্ঠায় ভুগছে। এমনও হতে পারে যে চীন আর মার্কিন যুক্তরাষ্ট্র তারা একটা বঙ্গোপসাগরের আচরণগত ক্ষেত্রে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছাইতে পারে। এখানেই ভারতের আমার মনে হয় চিন্তার ব্যাপার, এবং আমি তো মনে করি এখানেই বাংলাদেশের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক সুযোগ সৃষ্টি হচ্ছে। জি, স্যারের বক্তব্য শুনছিলাম আমরা। সাকিব ভাইয়ের কাছে আসতেছে। সাকিব ভাই, আপনি কি দেখছেন যে আসলে ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে গেছে বা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, এই জন্যই কি আসলে এই ধরনের বক্তব্য তিনি দিচ্ছেন কিনা? আপনি একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশের চারিদিকে, এটা কখনো কোনো বাংলাদেশ সরকার আপনাকে বলেনি, বাংলাদেশের চারিদিকে আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং এখন পশ্চিমবঙ্গ, চারটাতেই কিন্তু হচ্ছে আপনার বিজেপি সরকার। তো বিজেপি সরকার হলো কিভাবে? এই বিজেপি সরকার হয়েছে বাংলাদেশ ইস্যুকে ব্যবহার করে। ত্রিপুরাতে করেছে, মেঘালয়ে করেছে, আসামে করেছে, পশ্চিমবঙ্গে করেছে, এবং তারা এই পশ্চিমবঙ্গে সবচাইতে শেষে তারা সাফল্য পেল। তার মানে বাংলাদেশের জুজুর ভয় দেখিয়ে আসামে তারা কিন্তু 40% বাঙালিকে তারা কিন্তু আপনার রাজনৈতিক ক্ষমতার বাইরে রেখে দিয়েছে, যেখানে 40%-এর কিন্তু রাজনৈতিক ক্ষমতার বাইরে থাকার কথা না, কিন্তু রাখতে পেরেছে। তারা 60% হিন্দুকে কনসলিডেট করে, এটাকে বলে হিন্দু কনসলিডেশন, রাইট? যে তারা কখনোই মুসলমানদেরকে কোনো ইয়ে করবে না। তো আমাদের এই শেখ হাসিনা তো 15 বছর অবশ্যই শি উইল নট টক, কিন্তু এই বিএনপি সরকারও কিন্তু এটা নিয়ে কোনো কথা বলে না। কারণ আমি এই জন্য বলছি যে আসলে বাংলাদেশকে ব্যবহার করে করেই কিন্তু এই আমাদের চারিদিকে প্রত্যেকটা জায়গায় ইলেকশনে জিতেছে বিজেপি, এবং সেইটারই আপনার পরম্পরায়, সেটারই কন্টিনিউয়েশনে এখন আপনার যে কথা তারা আজকে সেই 2014 থেকে আপনার পশ্চিমবঙ্গে বলে আসছিল, অনুপ্রবেশকারী কাঁটাতার বেড়া দিতে হবে, সব ইয়ে করে ফেললো, তারপরে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে তোষণ করেন, এইগুলো যেগুলো করছিল, এগুলোই চলতে 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 আজকে তো 26-এ এসে ওনারা সফল হয়েছে। তো সেই যে ভিন্ডিকেশন, সেটা ওনারা এখানে এসে বললেন। আমার কথা হচ্ছে দুটো কথা, সেটা হচ্ছে যে এটা ওনাদের অবশ্যই ওনারা এখানে সাকসেসফুল, এবং বাংলাদেশকে ব্যবহার করে ভারত কি বলে বিজেপি অত্যন্ত সাফল্য পেয়েছে, এবং আমি ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি সেদিক দিয়ে। আমার বিষয় হচ্ছে কি যে এই যে এটা ওনারা করছেন, আমি মনে করি এটা বিজেপির জন্য ভালো, কিন্তু ভারতের জন্য খারাপ, পশ্চিমবঙ্গের জন্য খারাপ, আসামের জন্য খারাপ। কারণ আমি একটু আগেই দেখছিলাম যে পশ্চিমবঙ্গের আপনার বার্ষিক আয় কত, বার্ষিক আয় হচ্ছে $2200, সেখানে বাংলাদেশের কত? আমি এগুলো গুগল দেখে বলছি, আমি একটা একদম খুব যে একদম ভিতরে ভিতরে ঢুকেছি তা না, কিন্তু মোটা দাগে বলছে 2200, ভারতের জাতীয় আয় হচ্ছে 2800, বাংলাদেশের দেখাচ্ছে 3000। তার মানে হচ্ছে যে বাংলাদেশের আয় পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গের আয়ের 40% বেশি, রাফলি বলছি, রাফলি 2200 থেকে 800 আপনি ইয়ে করলে 40%-এর মতো হবে। তো উনারা কি আসলে পশ্চিমবঙ্গের মানুষের প্রতি উনাদের যদি সেই মমত্ববোধ থাকে, তাহলে তো উনারা অর্থনৈতিক সংস্কার এগুলো নিয়ে কথা বলবেন, তাদের খাওয়া দাওয়ার কথা কিছু দেবে, তাদের আপনার সমৃদ্ধির কথা বলবেন। তারা কেন বাংলাদেশের জুজুর ভয় দেখাচ্ছেন? ওখানে বাংলাদেশ থেকে তোমাদেরকে বাঁচাচ্ছি এটা বলছেন। সুতরাং আপনাকে যেটা বললাম যে এটা হচ্ছে যে ভারতের যেটা হয়, বা সেটা অন্যান্য দেশেও হয়, যেমন আপনার ইসরায়েল আরেকটা দেশ, যেখানে অভ্যন্তরীণ রাজনীতি চলেই পররাষ্ট্রনীতি ব্যবহার করে, পররাষ্ট্রনীতির প্রশ্নে, এবং এর ফলে যেটা হয় যে পররাষ্ট্র নীতি অত্যন্ত পোলারাইজিং হয়ে যায়। এটা কিন্তু মানুষের মধ্যে একটা বিদ্বেষ তৈরি করে। আপনি যদি ফরেন পলিসি যদি আবার আপনার অভ্যন্তরীণ পলিটিক্সের মেইন ইস্যু হয়ে যায়, তার মানে হচ্ছে যে আপনি ফরেন কোনো কাউকে এনিমি বানাবেন, এবং সেই এনিমি বানানো হয়েছে বাংলাদেশকে। এবং সেই হিসাবে আমি শ্যামাপ্রসাদ মুখার্জির আর কথা বলা দরকার নেই, শহীদ বলছেন, কিন্তু আই থিঙ্ক যে এটাতেই বোঝা যায় যে বাংলাদেশের কিন্তু ভারত নিয়ে চিন্তা ভাবনা কিন্তু অনেক বেশি গভীরে করা উচিত। আরেকটা কথা বলে আমি এখানে একটু শেষ করি। বাংলাদেশ দেখলে আজকাল আমার একটা যেটা মনে হয়, সেটা হচ্ছে যে আপনার কিছু লোক আছে না, যে যারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে 11টার সময় উঠে নাস্তা খায়। আপনি
হ্যাঁ, আপনি যদি সফল হতে চান আর খারাপ অভ্যাস রাখেন, তাহলে কি আপনি কোনোদিন সফল হতে পারবেন? কোনোদিনও হতে পারবেন না। বাংলাদেশ হচ্ছে ওই ধরনের একটা ক্যারেক্টার। তার কিন্তু কর্মপদ্ধতির কোনো চেঞ্জ নাই, কিন্তু সে বড় বড় লক্ষ্য দিয়ে যায়। যতদিন ধরে বাংলাদেশের কর্মপদ্ধতির চেঞ্জ না হবে, পরিবর্তন না হবে, অর্থাৎ বাংলাদেশের অভ্যাসের, তার অভিজাতের এবং তার প্রফেশনাল ক্লাসের যতক্ষণ না অভ্যাস চেঞ্জ হবে, ততক্ষণ আপনি বাংলাদেশে যান অথবা বেহেশতে গেলেও আপনার অবস্থার কোনো উন্নতি হবে না। ধন্যবাদ। সাকিব ভাই চমৎকার একটি কথা বলেছেন শেষে, যে আমাদের আসলে জাতিগত যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলির আসলে পরিবর্তন, আমূল পরিবর্তন দরকার। তবেই হয়তো আমরা সত্যিকারের পরিবর্তন দেখতে পাবো। স্যারের কাছে আসতে চাই। স্যার, ইরান যুক্তরাষ্ট্র বিষয় নিয়ে আবার একটি শঙ্কা দেখা যাচ্ছে। আজকে সুইজারল্যান্ডে আলোচনা হওয়ার একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেখানে সবাই পৌঁছেও গেছেন। এর মধ্যে তার মধ্যে একটি শঙ্কা আছে যে আসলে কি হবে, এই আলোচনা কি আসলে কার্যকর কোনো কিছু হবে নাকি যুক্তি কোনো হবে না? অবশ্যই কার্যকর কোনো কিছু হবে, কারণ এখানে আমরা আচরণগত পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছি। এবং সেটা বলতে যে একটা কথা না বলে পারছি না, সাকিবের কথাগুলো অত্যন্ত সত্য, অত্যন্ত বাস্তবসম্মত। এবং আসলে আমাদের দেশের মানুষেরও ইরানের প্রেক্ষাপটে বলতে হয় যে চরিত্রগত দুর্বলতা এত মারাত্মক। এবং এই যে আপনি পার্লামেন্ট বলতে যে সংসদ এখন অপারেট করছে দেখেন, সেখানে কিন্তু সেই আগেকার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এত মানে মানে খুবই নিম্নমানের আলোচনা, এবং এগুলো একঘেয়েমিতে ভরা। আপনি কোনো নতুনত্ব দেখছেন না। এই যে বিশ্ব রাজনীতির এই পরিবর্তনগুলো, এই যে ভারতের যে সংকট সৃষ্টি করা, যাই হোক, আমাদের এই ইরান আর এই মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা সব আমি নিশ্চিত প্রায় 90% চান্স রয়েছে যে তারা আবার সংঘাতের পথে যাবে না। কেননা সংঘাত সৃষ্টি উস্কানি দেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে ইসরায়েল। কিন্তু স্যার, ইসরায়েল কিন্তু নেই এটার মধ্যে। ইসরায়েল এখন আইসোলেটেড অনেকটা, এবং ইসরায়েলে প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ এই কাজে থাকার ব্যাপারে স্বয়ং ইসরায়েলের জনগণ এখন একদম ডিসিলিউশন। ওদের কোয়ালিটি অফ লাইফ অনেক পড়ে গিয়েছে, এবং ইসরায়েল থেকে অনেক ইহুদিরা এখন অন্য দেশে চলে যাচ্ছে। নর্থ সাইপ্রাস তো একটা টার্গেট, যেখানে তারা এখন নতুন হলিডে হোমসের নামে সেটেল করেই যাচ্ছে। ইহুদিদের নিজেদের যে সামরিক সামর্থ্য, সেখানে কিন্তু একটা বিরাট আঁচড় লেগেছে। অপরদিকে ইরানের পক্ষে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তিতে যাওয়া অ্যাবসলিউটলি এ কম্পালশন। যতই এগুলো থাকুক, যে উস্কানি দিচ্ছে হারমুজ স্ট্রেইটে, ইরান বলছে আমরা আবার করবো না, এগুলো কিন্তু অল এক্সিবিশনিস্ট আমার কাছে মনে হয়, অনেকটা প্রজেক্ট করা, দেখানো। এগুলো হচ্ছে কূটনীতির যে আসল ব্রেক থ্রুগুলা, সেগুলো যাতে ঘটে তার পক্ষে, সেই জন্য এই ধরনের অবস্থান নেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সম্ভাবনাই নাই যে প্রেসিডেন্ট ট্রাম্প এখন ওই আগে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় যে সে কংগ্রেসের হাতেও একদিকে তাকে নিপীড়িত হতে হচ্ছে, কংগ্রেস কোনোভাবেই সমর্থন দিচ্ছে না, কারণ আগামী প্রায় 2 বছর বাকি, এবং সেই সময় কংগ্রেসের সদস্যরা চাইবে আশাবাদী একটা আমেরিকান ইকোনমি সামনে তুলে ধরতে। সুতরাং আর পেন্টাগন এখন অ্যাবসলিউটলি ম্রিয়মান, তারা ইরানের সাথে যুদ্ধে যাবে না। মোট কথা আমরা এটা বুঝে গিয়েছি যে ইরান, যদি সত্যিকার অর্থে বলতে হয়, মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে যাবেই। আমি শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। সাকিব ভাইকে দিয়ে শেষ করতে চাই। স্যার বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের সেই বডি ল্যাঙ্গুয়েজ আগের মতো নেই। স্যার, আমরা ওদের সবাই মিস করছিলাম। তার একটা ট্রেডমার্ক ডান্স আছে, সেটি কোথাও দেখা যাচ্ছে না, বরং আরো তিনি আরো হেলে পড়ছেন, এরকম একটি বডি ল্যাঙ্গুয়েজ স্যার সম্পর্ক সেটি ইঙ্গিত করছেন। আপনার কাছে কি মনে হয়, এটির ভবিষ্যৎ কি আসলে? ইরানের এই চুক্তির বিরুদ্ধে পুরো আমেরিকান ডিপ স্টেট, পুরো আমেরিকান এস্টাবলিশমেন্ট, ডেমোক্রেটিক মেম্বার বলেন, রিপাবলিকান মেম্বাররা বলেন, সবাই কিন্তু, কারণ এরা তো সব প্রো জুইশ, সব প্রো ইসরায়েল, এরা সবাই প্রো ইসরায়েল। এটাই তো 50 বছর বা 70 বছরের পররাষ্ট্র নীতি ছিল যুক্তরাষ্ট্রের। আপনাকে গতবার একবার বলছিলাম না যে ওদের এনডিএ তে সেকশন 224 আর 662, ওরা সশস্ত্র বাহিনীকে একসাথে করে ফেলতে চায়, একত্রিত করে ফেলতে চায় ইসরায়েল এবং আমেরিকার, এবং তাদের গোয়েন্দা বাহিনীকে একত্রিত করতে চায়। তারা বলতে চায় ইসরায়েলের সমস্ত সশস্ত্র আপনার সমরাস্ত্র তৈরি হবে হচ্ছে আমেরিকায়। সুতরাং এইরকম তারা ক্লোজ নিবিড় সম্পর্ক করতে চায়, যেই নিবিড় সম্পর্ক তার ইউকের সাথেও নাই। সুতরাং এটা হচ্ছে সবচেয়ে ক্লোজ সম্পর্ক। সেই সম্পর্কের বিরুদ্ধে গেছে ট্রাম্প। এখন রাইট নাও ইরানের এই চুক্তির পক্ষে হচ্ছে কারা? চুক্তির পক্ষে হচ্ছে যারা প্রো পিপল,
যারা যুদ্ধ চায় না, যারা সাধারণ মানুষের চায়, যারা একটু লেফটিস্ট এবং রাইটিস্ট, একদম এক্সট্রিম রাইট এক্সট্রিম লেফট, তারা হচ্ছে এই চুক্তির পক্ষে। কিন্তু যারাই আগে মাঝখানে ছিল, অর্থাৎ যারাই নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, তারা সব এই চুক্তির বিরুদ্ধে। সুতরাং সেই জন্য ইরানের সাথে যে চুক্তিটা বা যে অগ্রগতিটা হচ্ছে, এই ট্রাম্পকে যেটা করতে হবে, ট্রাম্পকে এটা করতে হবে এবং ট্রাম্প এটা করবে। কিন্তু এই যেটা ভাই বলতেছিলেন, আসলে এটার মানে এগেনস্টে এত আপত্তি আছে যে এইটাকে কিন্তু ওদেরটা করে এটা আস্তে আস্তে করতে হবে। এটা একদিনে ধাপা ধাপ এইভাবে করা সম্ভব না। আপনাদের কাছে কি মনে হয় যে ইসরায়েল লেবাননে হামলা চালানো বন্ধ করে দিবে? যদি বন্ধ করেও 7 দিন পরে আবার হয়তো শুরু করবে, করে 2 দিন বন্ধ করে আবার বন্ধ হবে। মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যে একেবারে সবকিছু বন্ধ হয়ে যাবে না, কারণ যদি সবকিছু বন্ধ হয় তাহলে সেটা ইসরায়েলেরও বিপক্ষে যায়। সুতরাং ইসরায়েল কি করবে, 10 দিন, আমি যেটা মনে করি 10 দিন চুপ থাকবে, 2 দিন 10 দিন পরে আবার একদিন করবে। কারণ তার নিজস্ব যে লোক, তাদেরকে সে বুঝাচ্ছে যে লেবাননকে আমি মানে শিক্ষা দিব, লেবানন থেকে আমরা কোনো আক্রমণ গ্যালিলি অঞ্চল, যেটা নর্দার্ন উত্তর আপনার ইসরায়েল, সেই অঞ্চলে যাতে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ না হয় আমরা সেটাকে নিশ্চিত করব। আপনি বুঝতে পারছেন না? তাহলে ইসরায়েলি গভর্নমেন্টের একটা দায়িত্ব আছে তো তার জনগণের প্রতি, সেইখান থেকে সে লেবাননে কাজ করবেই, মানে যুদ্ধ করবেই। যে আমি শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করব। আমি আরেকটি প্রসঙ্গ উল্লেখ করতে, যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, আমি সেটি একটু উল্লেখ করতে চাই সাকিব ভাইকে দিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেয়া এক বিবৃতিতে ট্রাম্পের মন্তব্যকে অর্থহীন ও অকারণ আক্রমণ বলে উল্লেখ করেছেন মেলোনি। ইতালির প্রধানমন্ত্রী বলেছেন, আমার জনপ্রিয়তা বিষয়ে বলতে গেলে আপনার সঙ্গে বন্ধুত্বের বিষয়টি অবশ্যই এতে ভূমিকা রাখেনি, এটা আপনার সঙ্গে আমার সম্পর্কের উপর নির্ভর করে না। মেলোনি আরো বলেন, আমার জনপ্রিয়তা নিয়ে আপনার না ভাবলেও চলবে, আমি বলবো আপনি নিজের দিকে মনোযোগ দিন। আপনি নিশ্চয়ই ট্রাম্পের বক্তব্য জানেন। মেলোনি তো হচ্ছে ওখানকার মানে না, মেলোনি একমাত্র মহিলা এখন G7 এর লিডার। উনি কয়েকদিন আগে ধূমপান ত্যাগ করেছেন দেখলাম। উনি একমাত্র আপনার প্রধান ছিলেন G7 এর যিনি ধূমপান করতেন, ইনি নাকি ধূমপান ত্যাগ করছেন। হ্যাঁ, সেজন্য সবাই ওনার উপর খুশি। কয়েকদিন আগে আপনি দেখছিলেন নাকি নরেন্দ্র মোদী যে গেছিল আপনার ইটালিতে, মেলোনি নাকি জানি একটা বললো, মনে আছে? সো হি ডিড অ্যানাদার থিং। আমি যেটা বলতে চাচ্ছি যে মেলোনি তো, জর্জিয়া মেলোনি, উনি তো রাইট উইং, দক্ষিণপন্থী। সুতরাং সেই হিসাবে ট্রাম্পের সাথে উনার সম্পর্ক অত্যন্ত ভালো ছিল এক সময়। কিন্তু মেলোনির সাথে যেটা প্রবলেম হচ্ছে, ট্রাম্পের যেটা হচ্ছে যে ইউক্রেন সংক্রান্ত, ইউরোপ সংক্রান্ত প্রতিটা বিষয়ে ইউরোপীয় নেতৃত্ব আর ট্রাম্প কিন্তু সম্পূর্ণ মুখোমুখি হয়ে পড়েছেন, ওনাদের মধ্যে ভীষণ হচ্ছে। এই অবস্থায় মেলোনিকে, উনি যেটা বলেছেন যে মেলোনি আমার সাথে ছবি তুলতে চেয়েছে, এটাতে মেলোনি অবশ্যই খুবই করেছেন, অপমানিত বোধ করেছেন। সো এটা এখন চলতেছে। আমার কাছে এটা মনে হয় যে এটা এমনিতে খুবই ছোট বিষয়, এটা নাথিং। উনি তো একটু নার্সিসিস্টিক আসেনি ট্রাম্পের সাহেব, এটা বলছে, এইটা বড় কথা না। তবে আমরা খালি একটা কথা বলে আমি এখানে করছি, নতুন টপিক আর আনতে চাই না। কিন্তু আমার মনে হয় যে ইউরোপেও যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের সম্পর্ক আসলে অনেক কঠিন হয়ে গেছে। সেগুলো আমরা নেক্সট অনুষ্ঠানে কথা বলতে পারবো। জি, ধন্যবাদ। আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে স্যার, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।